কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের সাথে ইতিহাস ক্লাস নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের আলোচনা করব লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ এই টপিকটা নিয়ে। এখানে যদিও দুটো টপিক, প্রথমে আলোচনা করব লর্ড কার্জনের কিছু সংস্কার নিয়ে, তারপর আলোচনা করব বঙ্গভঙ্গ নিয়ে। শুরুতেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ এটা ভাস্ট, অত্যন্ত বড় একটা টপিক। তোমাদেরকে সংক্ষেপে আলোচনা, তোমাদের বইতেও আলোচনা করা হয়েছে, আমিও সংক্ষেপেই আলোচনা করব। কাজে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন লর্ড কার্জন। পুরো নাম জর্জ ন্যাথানিয়েল কার্জন। ইনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয়। উনি 1899 সালে, যখন ওনার বয়স প্রায় 40, তখন ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন। যাই হোক, ওনার জন্ম 1859 সালের 11 জানুয়ারি এবং উনি মারা যান 1925 সালের 20 মার্চ। উনি ভারতে প্রায় 2 দফায় ভারতবর্ষ শাসন করেছিলেন আর কি। তো ওনার শাসনকালটা বা ওনার নামটা যে কারণে ভারতবর্ষে সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। উনি 1905 সালে বাংলাকে ভেঙে দুটো প্রদেশ করেছিলেন, যা আমরা বঙ্গভঙ্গ নামে চিনি। তো বঙ্গভঙ্গে যাওয়ার আগে লর্ড কার্জনের কিছু সংস্কার আমরা দেখি, যে উনি ভারতবর্ষে বেশ কিছু সংস্কার কাজ করেছিলেন, যার রেজাল্টও পজিটিভ ছিল। যদিও বঙ্গভঙ্গের রেজাল্টটা সম্পূর্ণ পজিটিভ ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে বিতর্কিত একটা পদক্ষেপ ছিল বঙ্গভঙ্গ। তো সেটাতে যাওয়ার আগে ওনার কিছু সংস্কার আমরা দেখি। লর্ড কার্জনের সংস্কারের ভিতর যেটা সবচাইতে বেশি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে উনি একটা বড় ধরনের সংস্কার সাধন করতে সক্ষম হয়েছিলেন, এবং এই শিক্ষা সংস্কারটা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত সকল ক্ষেত্রে করেছিলেন। মানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এরপর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উনি একটা আইন প্রণয়ন করেছিলেন। মানে শিক্ষা ক্ষেত্রে ওনার সংস্কারটা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমে দেখি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উনি কি সংস্কার করেছিলেন। লর্ড কার্জন যখন ভারতবর্ষে ক্ষমতায় আসেন, তখন দেখা যায় যে ভারতবর্ষের প্রাথমিক শিক্ষার অবস্থাটা খুব একটা ভালো ছিল না। এজন্য শুধুমাত্র প্রাথমিক শিক্ষা না, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কোনো ক্ষেত্রেই খুব মানে অগ্রগতি খুব একটা আশাজনক ছিল না। এজন্য উনি একদম শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত একটা সংস্কার কাজ হাতে নেন, শিক্ষানীতি প্রণয়ন করেন। লর্ড কার্জনের শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একই সাথে সম্প্রসারণ করতে হবে এবং তার গুণগত মানেরও উন্নয়ন করতে হবে। মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়াতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি, যদি কোয়ালিটি বেশি হয় কোয়ান্টিটি কম হয়, আবার কোয়ান্টিটি বাড়লে কোয়ালিটি কমে যায়, তাই না? কিন্তু লর্ড কার্জন যেটা বলেন যে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে মানে কোয়ান্টিটি মানে ইয়ার পরিমাণ, প্রাথমিক বিদ্যালয়ের পরিমাণও বাড়াতে হবে, আবার এর যে কোয়ালিটি, গুণগত মান, সেটারও উৎকর্ষ সাধন করতে হবে। তো এই উৎকর্ষ সাধন বা প্রাইমারি স্কুলের সংখ্যা বৃদ্ধি, এগুলোর জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর অর্থের। এখানে উনি সরকারি অনুদানের জন্য আবেদন করেন এবং সেক্ষেত্রে এবং বেসরকারিদের মানে ইয়াদেরকেও উৎসাহিত করেন, ব্যবসায়ী বা অন্যান্য যারা ছিল তাদেরকে উৎসাহিত করেন যে এডুকেশনে
তাদের অর্থ দানের জন্য। এই প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের জন্য উনি প্রচুর পরিমাণে এককালীন এবং পৌনঃপুনিক গ্রান্ট, যে সরকারি গ্রান্ট, সেটা বিতরণের ব্যবস্থা করেন। এবং লর্ড কার্জন আরেকটা ঘোষণা দেন যে এই যে প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য যে অর্থ সাহায্য দেয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে, সেই অর্থ শুধুমাত্র প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় করতে হবে, অন্য কোনো খাতে এটা ব্যয় করা যাবে না। তো ওনার এই বলিষ্ঠ এবং কঠোর পদক্ষেপে দেখা যায় যে ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা বেশ পরিবর্তন আসে। একটা স্ট্যাটিস্টিক্স তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবে যে কিরকম পরিবর্তন। 1881 থেকে 82 সালে প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল 93,000। 1901-2 সালে সেটা সংখ্যা বেড়ে হয়ে যায় 94,000 এবং 1911-12 সালে সেটার সংখ্যা আরো বেড়ে যায় 1,18,000 এবং এর বেশি। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের যে সংস্কার সেটা খুব ফলপ্রসূ হয়েছিল। এরপর মাধ্যমিক শিক্ষা। এই লর্ড কার্জনের মাধ্যমিক যে শিক্ষা, এতে দুটো নীতি ছিল মেইন। প্রথমত হচ্ছে শিক্ষার বিস্তারের নিয়ন্ত্রণ এবং শিক্ষার মান উন্নয়ন। প্রাইমারি এডুকেশন আমরা কি দেখলাম, যে এখানে স্প্রেড করতে হবে, আর মাধ্যমিকের ক্ষেত্রে উনি কি বললেন, যে নিয়ন্ত্রণ। এই জিনিসটা কিন্তু একেবারে ঠিক আছে। অক্ষর শিক্ষাটা সবার দরকার, কিন্তু হায়ার এডুকেশনটা যারা করতে চায় না তাদের আসলে দরকার নাই, এটা আমিও একমত। একটা অক্ষর শিক্ষা সবার থাকুক, কিন্তু হায়ার এডুকেশনটা সবার জন্য উন্মুক্ত করলে যেটা হয় যে সবাই কিন্তু আসলে ঠিক মতো পড়তে চায় না। পড়তে হবে, চাকরি করতে হবে, পড়ালেখা ছাড়া উপায় নাই, তাই পড়াশোনা করে, এরকমও কিন্তু অনেকে আছে। কিন্তু একটা ছেলে যে কারিগরি ক্ষেত্রে ভালো, বা একটা মেয়ে যে সেলাইয়ে ভালো, তাদের জন্য যদি আলাদা লেভেলটা থাকতো কর্মসংস্থানের, আমার মনে হয় সবাই হায়ার স্টাডিজে আসতো না, অনার্স মাস্টার্স করতে আসতো না। যাই হোক, এগুলো অন্য সব বিষয়। তো এই যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কার্জন এটা করলেন যে এইখানে আর সবার আসতে হবে না। তো যাই হোক, কার্জনের মূলনীতি হচ্ছে যে নিম্নমানের যে স্কুল সেগুলো আর স্থাপন করতে হবে না, স্কুল যা স্থাপিত হবে সেগুলো মান উন্নয়ন করতে হবে, যা আছে সেগুলোর মান উন্নয়ন করতে হবে। নতুন স্কুল করে যে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার স্কুল কলেজ হলো, সেগুলোর কোনো মান নেই, সেগুলো উনি বন্ধ করে দেন। যে স্কুল কলেজ যা আছে, নতুন আর কিছু লাগবে না, এগুলোই আপাতত থাকুক, কিন্তু এগুলোর কোয়ালিটিটা আরো ডেভেলপ করতে হবে। এই নীতিটার ফলে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে কার্জনের যে নীতি, এটা মাধ্যমিক শিক্ষার একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। আবার উনি শুধু প্রাথমিক মাধ্যমিক শিক্ষা না, নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য অবদান রাখেন। এখানে উনি প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে বিশেষ কিছু বিষয় সুপারিশ করেন নারী শিক্ষার জন্য। ওনার সময় একটা শিক্ষা নীতি প্রণয়ন করা হয়, শিক্ষার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়। এগুলো আসলে অনেক, মানে এই শিক্ষা নীতিটা নিয়েই অনার্স একটা টপিক আছে, যেটা মানে 2টো ক্লাস লাগে শেষ করতে। কাজে বুঝতেই পারছো, সেগুলোকে ছোট 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 করে তোমাদেরকে জাস্ট জিস্ট টুকু জানানো। তো এই নারী শিক্ষার ক্ষেত্রেও কার্জনের অবদান ছিল উল্লেখযোগ্য। কার্জনের আরেকটা বড় অবদান হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন, ইউনিভার্সিটি অ্যাক্ট। 1904 সালে এই আইন পাশ করা হয়। এই আইন পাশ করে উনি যেটা করেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং বিশ্ববিদ্যালয়গুলো যে শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য, এই বিষয়টা এই আইনের মাধ্যমে নির্ধারণ করে দেয়া হয়। যদিও ওনার এই যে আইনের বিরোধিতা করেছিল ভারতীয়রা, বিশেষ করে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ওনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যে সরকারি নিয়ন্ত্রণে থাকবে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়, এটা কোনোভাবেই এই মানে সমাজ, শিক্ষিত সমাজ মেনে নিতে পারেনি, তারা বিরোধিতা করেছিল। আচ্ছা, এরপরে আসি কৃষি সংস্কার নিয়ে।
লর্ড কার্জনের কৃষিক্ষেত্রেও সংস্কার ছিল বেশ উল্লেখযোগ্য। এই ব্যক্তি সর্বপ্রথম সমবায় ঋণদান সমিতি স্থাপন করেছিলেন কৃষকদের উন্নয়নের জন্য। দেখা গিয়েছে যে কৃষকরা মহাজন শ্রেণীর থেকে ঋণ নিয়ে বা ব্যবসায়ী একটা বণিক শ্রেণী ছিল, তাদের থেকে ঋণ নিয়ে একটা পর্যায়ে ঋণের সুদ প্লাস ঋণ শোধ করতে করতে সর্বশান্ত হয়ে যায়। তো এই ঋণ ভার থেকে কৃষকদেরকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য, লাঘব করার জন্য ঋণের বোঝা লর্ড কার্জন সমবায় ঋণদান সমিতি স্থাপন করেছিলেন। এছাড়া মহাজনদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিনি পাঞ্জাব ভূমি হস্তান্তর আইন প্রণয়ন করেছিলেন। শুধু তাই না, ভূমি ব্যবস্থাপনায় লর্ড কার্জন ভূমি সংস্কার আইন প্রণয়ন করেছিলেন। তিনি লক্ষ্য করেন যে সরকারি মালিকাধীন যে সকল খাস জমি আছে, এই জমিতে কৃষকদের খাজনার যে পরিমাণ, সেটা জমিদারদের অধীনে যে কৃষকরা জমি চাষ করে সেটার খাজনার পরিমাণের চাইতে অনেক বেশি, মানে সরকারি জমিতে খাজনার পরিমাণটা অনেক বেশি। এজন্য উনি খাস জমির যে খাজনার পরিমাণ সেটা হ্রাস করেন। এবং কৃষিক্ষেত্রে ওনার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে পাঞ্জাব ল্যান্ড অ্যান্ড অ্যালিয়েশন অ্যাক্ট, এই আইনটা প্রণয়ন। এই আইনের লক্ষ্য ছিল মূলত কৃষকদেরকে জমি থেকে যে উৎখাত হওয়া সেটা রক্ষা করা। এবং অকৃষি জমি, যে সকল জমিতেই কিন্তু কৃষিকাজ হয় না, দেখা যেত যে মহাজনরা এইসব জমিও কৃষকদেরকে দেয়। তো এই জমিগুলো যেন কৃষকরা না নেয়, এসব থেকেও মানে মোট কথা এই কৃষকদের উন্নয়নের জন্যই কিন্তু উনি বেশ কয়েকটা করেন, মানে অ্যাক্ট পাশ করেন। শুধুমাত্র কৃষি বা শিক্ষা না, প্রশাসনিক ক্ষেত্রেও লর্ড কার্জন বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। মূলত উনি যেটা করেন যে প্রশাসনের যে দক্ষতা, এই দক্ষতা বাড়ানোর জন্য বেশ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন গঠন করেন। এই জন্য এই প্রতিটা কমিশন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে রিপোর্ট দিত, তাদের সেক্টরগুলোর যে কি অবস্থা আছে। এই রিপোর্ট নিয়ে উনি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সাধন করতেন। বিভিন্ন বিষয় যেমন দুর্ভিক্ষ, ভূমি, রাজস্ব, সেচ, রেলপথ, কর ইত্যাদি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আইন পাশ করেন। মোট কথা, লর্ড কার্জন প্রশাসনিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন। উনি দেখেন যে প্রশাসনগুলো মানে একটা হিজিবিজি পর্যায়ে আছে, এই জন্য তিনি প্রত্যেকটা সেক্টর আলাদা করে আলাদা একটা নিয়োগ করে তাদেরকে দায়িত্বপ্রাপ্ত করে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপর সেগুলোর সংস্কার সাধনে মনোযোগী হন। মোটামুটি এগুলোই ছিল লর্ড কার্জনের উল্লেখযোগ্য সংস্কার। এরপর আসি আমাদের দ্বিতীয় আলোচিত টপিক বঙ্গভঙ্গ নিয়ে। এটা ছিল মূলত লর্ড কার্জনের সবচাইতে বিতর্কিত একটা পদক্ষেপ, বাংলাকে ভাগ করা। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বলতে যেটা বোঝাতো সেটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং আরো কিছু অঞ্চল, এগুলো নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি গঠিত ছিল। এই বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন ছিল বিশাল, প্রায় 2,47,584 বর্গমাইল, এবং এর লোক সংখ্যাও ছিল প্রচুর, 8 কোটি, 8.5 কোটি লোক সংখ্যা ছিল। তো এই বিশাল জনসংখ্যা এবং বিশাল আয়তনের একটা প্রদেশ, একটা মাত্র সেন্টার কলকাতা থেকে শাসন করা অসুবিধা, এরকম একটা কজ দেখিয়ে লর্ড কার্জন শুরুতেই বাংলাকে বিভক্ত করার পরিকল্পনা করেন 1903 সালে। এবং নানা পরীক্ষা নিরীক্ষা, জল্পনা কল্পনা এবং বিভিন্ন প্রসেসের মধ্যে গিয়ে 1905 সালে ওনার এই পরিকল্পনাটা উনি কার্যকর করে ফেলেন। 1905 সালের 1 সেপ্টেম্বর
বঙ্গভঙ্গ করা হয় এবং এই বঙ্গভঙ্গ করে রাজশাহী, ঢাকা, চিটাগাং এবং আসাম এদেরকে নিয়ে আলাদা একটা প্রদেশ গঠন করা হয়। এই নতুন প্রদেশের নাম দেওয়া হয় পূর্ববঙ্গ এবং এর রাজধানী করা হয় আমাদের যে ঢাকা বর্তমান সেই ঢাকা। লর্ড কার্জন যখন 1905 সালে বঙ্গভঙ্গ করেন, ওনার এই বঙ্গভঙ্গকে তৎকালীন যে মুসলিম নেতৃবৃন্দ তারা সাদরে স্বাগত জানিয়েছিল। শুধু সাদরে না, অতি উৎসাহের সাথে এবং আনন্দের সাথে স্বাগত জানিয়েছিল। কিন্তু হিন্দু শ্রেণী ছিল এর ঘোর বিরোধী এবং এর ফলে দেখা যায় যে ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম যে চরম বিরোধিতা সেটা শুরু হয়ে যায় এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। শুধু হিন্দু মুসলিম বিরোধিতা না, এবং পরবর্তীতে ইয়েরা ব্রিটিশরা যাকে বলে টেররিস্ট মুভমেন্ট আর আমরা যাকে বলি স্বদেশী আন্দোলন, এই আন্দোলনের গোড়াপত্তন করেছিল কিন্তু এই বঙ্গভঙ্গ। তো এখন আমরা দেখি যে বঙ্গভঙ্গ করার পেছনে কারণগুলো কি ছিল, কি কারণে 1905 সালে বাংলাকে ভেঙে দুটো প্রদেশ তৈরি করা হয়েছিল। প্রথমেই যেটা সেটা হচ্ছে প্রশাসনিক কারণ। এই কারণটাই মূলত ব্রিটিশরা দেখিয়েছিল যে তারা বাংলাকে ভাগ করছে, তার একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে প্রশাসনিক কারণ। তাদের যে প্রশাসনিক বাংলা এই বিশাল প্রদেশ চালাতে তাদের যে প্রশাসনিক অসুবিধা, এই অসুবিধা দূরীকরণের জন্যই তারা বাংলাকে ভাগ করছে। একটু আগে বললাম যে বাংলার আয়তনও ছিল বিশাল, জনসংখ্যাও ছিল প্রচুর। তো কলকাতা থেকে এই বাংলাকে শাসন করা খুব সমস্যা ছিল, তাই বাংলার শাসন ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং এই পূর্ববঙ্গের অবস্থার উন্নতির জন্যই তারা বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। লর্ড কার্জন এজন্য শুরু থেকেই এই বাংলাকে ভাগ করাটাকে মানে বঙ্গভঙ্গ বা বাংলা বিভাগ বলেন। উনি বলেছেন এটা হচ্ছে প্রশাসনিক একটা সংস্কার, প্রশাসনিক সংস্কার করার উদ্দেশ্যে এই বিভক্তিটা করা হয়েছে। এরপর আরেকটা অন্যতম কারণ, এটা হচ্ছে হিডেন কজ। আসলে কংগ্রেসকে দুর্বল করে দেওয়া। 1885 সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই কংগ্রেস যখন হয়, এস্টাবলিশ হয়, শুরুতে কিছুকাল এটা ব্রিটিশদের মানে ইয়াতেই মানে খুব একটা বিপক্ষে যায়নি। তাদের নীতিটা ছিল আবেদন নিবেদনের নীতি। কিন্তু একটা পর্যায়ে ধীরে ধীরে দেখা যায় যে কংগ্রেস আর সেই ব্রিটিশদের পক্ষের অবস্থানে থাকছে না, ব্রিটিশদের একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। জনগণের দাবি দেওয়া, তারপর হচ্ছে ভারতীয়রা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভারতীয়দেরকে সুযোগ দেওয়ার যে কথা, বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস নিজেদের অবস্থানটা ক্লিয়ার করছে এবং কংগ্রেসের জনপ্রিয়তাও খুব দ্রুত বেড়ে যায়। জনগণের ভিতরে এক ধরনের সচেতনতা তৈরি হয় ব্রিটিশ শাসনের এগেইনস্টে। তো এই বিষয়গুলো কিন্তু ইংরেজদের ভালো লাগেনি। কংগ্রেস তো তাদেরই মদতে তৈরি হয়েছিল, তো তাদেরই মদতে তৈরি হওয়া একটা প্রতিষ্ঠান তাদের এগেইনস্টে কথা বলবে, কেউ তো আসলে সমালোচনা পছন্দ করে না, সবাই চায় তোয়াজ। তো কংগ্রেস যখন ব্রিটিশদের সমালোচনা করছে, এটা তো ব্রিটিশদের ভালো লাগবে না, খুবই স্বাভাবিক। তো এবং শুধু সমালোচনাই করেনি, একটা পর্যায়ে কংগ্রেস ব্রিটিশ বিরোধী অবস্থানে চলে যায়, তাদের বিভিন্ন দুর্বলতাগুলো তুলে ধরে এবং ভারতীয়দেরকে যে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলো নিয়ে ব্রিটিশদের সাথে কংগ্রেসের মনোমালিন্য শুরু হয় এবং লর্ড কার্জন লক্ষ্য করেন যে কলকাতার কিছু মানে নেতা এই কংগ্রেসটাকে পরিচালনা করছে। মানে কংগ্রেসের মূল ঘাঁটি হচ্ছে কলকাতা। এই কলকাতার গুরুত্বটা হ্রাস করতে পারলে এবং তাদের এগেইনস্টে ঢাকাকে দাঁড় করিয়ে দিতে পারলে কংগ্রেসের গুরুত্ব কমে যাবে। এরকম একটা চিন্তা থেকেও কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ করা হয় এবং এই চিন্তাটা মূল কারণ না হলেও অন্যতম মূল কারণ ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, বঙ্গভঙ্গের আরেকটা কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। এই
ইয়াতে আমরা একটু আগে আলোচনা করলাম যে লর্ড কার্জন বেশ কিছু সংস্কার করেছিলেন, কিন্তু এই সংস্কারে দেখা যায় যে বেশিরভাগই ছিল কলকাতা কেন্দ্রিক। পূর্ববঙ্গের জনগণের জন্য এই সংস্কারগুলো তাদের হাতে পৌঁছতো না, সংস্কারের সুবিধাগুলো। এবং এই পূর্ববঙ্গের জনগণ বেশিরভাগ ছিল মুসলিম, সাধারণ জনগণ, আর জমিদার শ্রেণীটা ছিল হিন্দু। এই জমিদার শ্রেণীরা বেশিরভাগ বাস করতো কলকাতায়। ফলে জমিদাররা যখন কলকাতায় বাস করছে, পূর্ববঙ্গে কিন্তু উন্নয়ন হয়নি। এবং এই হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব শুরু হয়, কারণ জমিদার শ্রেণীটা হচ্ছে হিন্দু, সাধারণ শ্রেণী হচ্ছে মুসলমান। জমিদার শ্রেণীর উন্নয়নটা ঠিকই হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা হচ্ছে না, তার মানে মুসলমানদের উন্নয়নটা হচ্ছে না। তো এইসব বিষয় বিবেচনা করে এই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গভঙ্গ করা হয় বলে ব্রিটিশরা ঘোষণা করে। তবে একটা বিষয় হচ্ছে, কোনো এলাকার যদি উন্নয়নের দরকার হয়, সেই এলাকাটাকে ভাগ করে দেওয়ার প্রয়োজন হয় কি? সে এলাকায় যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়, সে এলাকায় যদি যথেষ্ট পরিমাণে স্কুল, কলেজ বা এইসব শিক্ষার ব্যবস্থা করা হয়, চিকিৎসার ব্যবস্থা করা হয়, উন্নত বিভিন্ন কয়েকটি ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়, সে এলাকায় এমনিতেই উন্নয়ন হয়ে যাবে। সে এলাকাকে মূল এলাকা থেকে ভাগ করে দিয়ে উন্নয়ন করতে হবে, এরকম কিছু করা কি দরকার আছে আদৌ, যদি উন্নয়নের কথাই আমরা চিন্তা করি, তাই না? তো অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাইলে অন্যভাবেও করা যেত, সেজন্য বাংলাকে ভাগ করার দরকার ছিলই বলে অনেকেই মনে করেন না। এরপর হচ্ছে সরকারি চাকরিতে সমস্যা। চাকরি যেহেতু ছিল কলকাতা কেন্দ্রিক এবং হিন্দুরাই এগিয়ে ছিল শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, কাজে দেখা যায় যে চাকরিগুলো চলে যাচ্ছে হিন্দুদের দখলে এবং মুসলিম শ্রেণীটা, এদের উন্নয়নটা হচ্ছে না। তো ঢাকা কেন্দ্রিক যদি একটা হয়, রাজধানী হয়, উন্নয়ন হয়, তো এই সুবিধাটা মুসলমানরা পাবে এবং তাদের এই দুরবস্থার অবসান হবে, এরকম একটা চিন্তা করেও বঙ্গভঙ্গ করা হয়। তবে লাস্ট যেটা কারণ আমি আলোচনা করছি, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ করো এবং শাসন করো নীতি। এটাই কিন্তু ব্রিটিশদের শাসনের অন্যতম মূলনীতি ছিল। তোমরা যদি কেউ ইতিহাস নিয়ে পড়ো, পরবর্তীতে তোমরা দেখবে যে ব্রিটিশরা যে বিশ্বের সকল ইয়াতেই তো তারা শাসন, নিজেদের কলোনি স্থাপন করেছে, আফ্রিকা কিংবা চীন, এইসব এলাকাতেও কিন্তু ব্রিটিশরা তাদের এই পলিসিটা অব্যাহত রেখেছে, ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা দেখলো যে বাংলাতে বা ভারতবর্ষের একটা বড় সমস্যা হচ্ছে, হিন্দু মুসলিমরা একসাথে দীর্ঘকাল যাবৎ বাস করলেও এদের ভিতর একটা বড় ধরনের পার্থক্য আছে, খুব একটা ইউনিটি এদের মাঝে নেই। তো এই বিষয়টাকে যদি আরেকটু খুঁচিয়ে তোলা যায়, তো তাদের শাসন কাজটা স্মুথ হবে, এবং হয়েছিল তাই। এই যে বঙ্গভঙ্গ, এরপরে দেখা গিয়েছে যে হিন্দু মুসলমানরা নিজেরা নিজেদের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘকাল ব্যস্ত থেকেছে, ব্রিটিশ শাসনের দিকে খুব একটা আঙ্গুল তারা তুলতে পারেনি। তাদের যে ডিভাইড এবং রুল পলিসি, এটাই ছিল মূল। তো এইসব বিভিন্ন দিক বিবেচনা করে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল। এরপর দেখি বঙ্গভঙ্গের ফলটা কি ছিল। বঙ্গভঙ্গের ফলাফল যেটা ছিল, সেটা খুব একটা ভালো বা সন্তোষজনক ছিল না। আমি একটু আগেও বলেছি যে এটা বঙ্গভঙ্গকে হিন্দুরা একদমই গ্রহণ করতে পারেনি, এটাকে তারা ঘোষণা করে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ নামে। অপরদিকে মুসলিমরা একে খুব আনন্দের সাথে গ্রহণ করে। তো এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, বঙ্গভঙ্গ প্রস্তাব গৃহীত হওয়ার সাথে সাথে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়ে যায় এবং এই আন্দোলনের নেতৃত্বে ছিল হিন্দুরা। এবং এই আন্দোলন ধীরে ধীরে বলবো না, খুব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে এই বেঙ্গল প্রেসিডেন্সিতে। এবং এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসবাদী কার্যক্রম দেখা দেয়। তোমরা ক্ষুদিরামের নাম নিশ্চয়ই শুনেছ। তো
এই ইয়া একে তো আন্দোলন, মিটিং, মিছিল, প্রতিবাদ, পত্রপত্রিকায় লেখা, অপরদিকে আবার এই যে সন্ত্রাসবাদী কার্যক্রম, এগুলো চারিদিক থেকে ব্রিটিশ শাসকরা বেশ কোণঠাসা হয়ে পড়ে এবং তারা একটা পর্যায়ে মানে দ্বিতীয়বার ভাবতে শুরু করে যে বঙ্গভঙ্গটা করা আদৌ ঠিক হলো কিনা। এই বঙ্গভঙ্গ কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন সেটা শুরু হয়ে যায়, বিদেশি পণ্য, ব্রিটিশ পণ্য বয়কট। তো ব্রিটিশরা এসেছে মূলত এখানে বিজনেস করতে, তাদের পণ্য বয়কট করে দিলে তাদের বিজনেসের ক্ষতি। তো এটা তারা কিভাবে মেনে নিবে? তো এই বিভিন্ন দিক বিবেচনা করে ব্রিটিশরা দেখে যে বঙ্গভঙ্গ যদি কার্যকর করা হয় তাহলে তাদের মানে ইয়াটা মানে শাসন কাজ পরিচালনা করাটা বেশ দুষ্কর হয়ে যায়। তো এসব নানা কারণে তীব্র আন্দোলনের মুখে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তাহলে বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে আর বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। যাই হোক, আজ আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আমি আগেও বলেছি, শুরুতেই বলেছি, আবার বলছি, বঙ্গভঙ্গ অনেক বড় একটা টপিক, তোমাদেরকে খুব ছোট করে আলোচনা করা হলো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে তোমরা জানাবে, আমি নেক্সট ক্লাসে আবার তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো। বাই।